হ্যালো স্টুডেন্টস, শুরু করছি আমরা 20 প্রশ্নগুলো। আজকে 20 প্রথম প্রশ্ন একটু এসিকো টাইপের। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10%, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে তার ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পাবে। তাহলে মনে করো একটা বর্গক্ষেত্র ছিল এই আকারে, তার কিছু তো একটা ক্ষেত্রফল হবে, এরপর তার বাহুর দৈর্ঘ্যটা 10% যদি বাড়িয়ে দাও, তার মানে বাহুটা যা ছিল তার থেকে 10% বাড়িয়ে দিলে, মনে করে এতটা বাড়িয়ে দিলে, তাহলে চারদিকে বাহুটা বেড়ে যাবে। তাহলে এই যে বাহুটা বেড়ে গেল, এই যে বর্গক্ষেত্রটা গঠন হলো, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলটা কত বাড়বে, আগের থেকে কত বাড়বে। তাহলে স্বাভাবিকভাবে দুটো জিনিস, এক তো তুমি আগে দেখে নাও, সাধারণ একটা কোনো বাহু ধরে, মনে করো এক্স ধরলাম, বাহু এক্স ধরলাম, মনে করো বাহু, তার ক্ষেত্রফল কত হচ্ছে দেখে নাও। তারপরে বাহুটাকে 10% বাড়িয়ে দাও, তারও ক্ষেত্রফল কত হচ্ছে দেখে নাও। এইবারে দুজনকে বিয়োগ করে দাও, কতটা বাড়লো সেটা তুমি পেয়ে যাবে। তাহলে আমরা শুরু করছি প্রথম স্টেপটা। আগে প্রথম বর্গক্ষেত্রটা আসছে, আগে প্রথম বর্গক্ষেত্রের বাহু ধরি এক্স একক, কিছু তুমি লিখতে পারবে না, মিটার ডেসিমিটার নাই কিছু, তাহলে একক লিখলাম। ধরি প্রথম বর্গক্ষেত্রের বাহু এক্স, তাহলে এটা মনে করো এক্স, এখান থেকে এতটা এক্স, তাহলে ক্ষেত্রফল কত হবে, ফর্মুলা তো বাহু স্কোয়ার এক্স স্কোয়ার বর্গ একক, ঠিক আছে, ক্ষেত্রফল হয়ে গেল। এর কাজ শেষ। এইবারে বলেছে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতটা বাড়বে। তাহলে যদি এক্স হয় তাহলে ক্ষেত্রফল হবে এতটা, এই যে আমাদের দাগ দেওয়া অংশটা। এবার ক্ষেত্রফল বাহুকে 10% বৃদ্ধি করো, বাহুকে 10% বৃদ্ধি করছি, এতএব বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে 10% মানে কতটা দেখে নি, ব্রাইটনেস বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে 10% যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কত হচ্ছে, 10% বৃদ্ধি করা হলে বর্তমান বাহু কত হবে, এক্স প্লাস এক্স এর 10%, এটা হলো বর্তমান বাহু। 10% যদি বাড়িয়ে দাও তাহলে এক্স প্লাস এক্স এর 10% বাড়ছে। এটা কেন লিখলাম যদি কারো বুঝতে অসুবিধা হয়, তাহলে মনে করো আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে দিই। মনে করো একটা কলম, এই কলমটার দাম মনে করো 100 টাকা, মনে করো 100 টাকা কলমটার দাম। তাহলে আমি বললাম যে কলমটার দাম 10% বৃদ্ধি করছি, তাহলে কত হবে, তাহলে 10% মানে কত, 100 এর 10% কত হচ্ছে দেখি, 100 এর 10% মানে 100, 100 গেল 10 টাকা। তাহলে ভালো করে লক্ষ্য করো, কলমটার দাম 100 টাকা ছিল, 10% বাড়ালাম, তাহলে 100 এর 10% মানে কত, 10 টাকা। তাহলে এখন যদি বলি যে কলমটার দাম 100 টাকা, 10% বৃদ্ধি করলাম, তাহলে কলমটার এখন দাম কত, তাহলে তুমি কি বলবে, 10 টাকা? নিশ্চয় না, 100 টাকা ছিল, 10% বাড়ালে, তাহলে এখন কলমটার দাম কত যদি বার করতে হয়, তাহলে শুধু 100 এর 10% করলে হবে না, 100 প্লাস 100 এর 10%, কারণ লক্ষ্য করো 100 এর 10% যদি করো তার মানে হলো 10 টাকা, মানে ওটা যেটুকু বাড়লো সেটা বোঝায়। যদি তোমাকে পারফেক্ট উত্তর বার করতে হয় কিনা, যদি কলমটার দাম ছিল 100 টাকা, 10% বাড়লে হলো কত, তাহলে তোমাকে কেমন লিখতে হবে, যে 100 প্লাস 100 এর 10%, তবে তুমি সঠিক উত্তরটা পাবে।
কিনা 100 প্লাস 100 এর 10% মানে কত 10, মানে এখন কলমটার দাম 110 টাকা। তার মানে কেন বুঝতে পারছি এক্সটাকে দুবার লিখতে হচ্ছে, কারণ যেটা আছে ওটাকে রাখতেই হবে, প্লাস তার কত পার্সেন্ট সেটা যোগ হয়ে আসলটা হবে। তেমনি যদি বলি বাহুটাকে 10% বৃদ্ধি করব, তাহলে এই এখন বাহুটার দৈর্ঘ্য কত হবে, এই যে এইখান থেকে এটার দৈর্ঘ্যটা কত হবে, তাহলে এক্স তো রাখতেই হবে, প্লাস এক্স এর 10% বাড়াচ্ছি এইটা। তাহলে বর্তমান বাহু এক্স প্লাস এক্স এর 10%, এক্স প্লাস এক্স এর 10%, সলভ করে দেখা যাক কত হচ্ছে, বাই 10 10 10x প্লাস এক্স 10 টাকা। 10 বসা গেল 10x প্লাস এক্স, 10x আর 11x বাই 10 টাকা। তাহলে দেখে নাও, আগে আরে বলনি আগে বাহুটা ছিল এক্স, তাহলে ক্ষেত্রফল বাহু স্কোয়ার এতটা হলো ক্ষেত্রফল। এবার 10% বাড়ছে, তাহলে এখন বাহু কত হবে এক্স প্লাস এক্স এর 10%। যদি কমতো তাহলে এক্স মাইনাস এক্স এর 10% হতো, তাহলে হলো কত 11। তাহলে এখন বর্তমান বাহু এত, তাহলে এখন বর্তমান ক্ষেত্রফল কত, বর্তমান পুরো জায়গাটা কতটা, এত বর্তমান ক্ষেত্রফল ফর্মুলা বাহু স্কোয়ার, বর্তমান বাহু এটা বেরিয়েছিল বাহু স্কোয়ার 11 121 এক্স স্কোয়ার বাই 10 10 100 বর্গ একক। ঠিক আছে, বর্তমান ক্ষেত্রফল এত, দেখে না ঠিক করে। এইবারে প্রশ্নটা হচ্ছে যে যদি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কতটা বাড়বে, তাহলে আগে এক্স ছিল ক্ষেত্রফল হয়েছিল এত, এখন বাহু 10% বাড়িয়ে দিলাম, তাহলে ক্ষেত্রফল হলো এত, এত ক্ষেত্রফল বাড়লো কতটা, আগের ক্ষেত্রফল এটা এখনের ক্ষেত্রফল এটা, কতটা বাড়লো বলেছে, ক্ষেত্রফল কতটা বাড়লো শতকরাটা পরে বার করবে, আগে কতটা বাড়লো বিয়োগ বার করে কি করে পাবে, বিয়োগ করো, এত আগের ক্ষেত্রফল আর এখনের ক্ষেত্রফল বিয়োগ করে দেবো, এখন এটা বেশি পড়ে, এত ক্ষেত্রফল বৃদ্ধি পেল, ক্ষেত্রফল বৃদ্ধি পেল, কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে বিয়োগ করো, আগের ক্ষেত্রফল মাইনাস এখনের ক্ষেত্রফল, সরি বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল, বিয়োগ করে নিচ্ছি, লসাগু 100, 100 শূন্যের গুণে যাবে 100 এক্স স্কোয়ার, 121 থেকে 100 গেল 21 এক্স স্কোয়ার বাই 100, বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বাড়লো কতটা, এতটা। প্রশ্ন বলেছে শতকরা কত বাড়লো, তো শতকরা কত বার করার নিয়মই হলো আগে বাড়লো কতটা সেটা বার করতে হয়, যেটা বার করে নিলাম, এইবারে শতকরা কতটা বাড়লো সেটা বার করব, এত শতকরা বৃদ্ধি। শতকরা বৃদ্ধি বার করবো, এবারে শতকরা বৃদ্ধি বার করার ফর্মুলা কি মনে আছে, আর মনে করে দিই শতকরা বৃদ্ধি বা শতকরা হ্রাসের ফর্মুলা, যেটা বাড়লো বা যেটা কমলো সেটা উপরে, আসল অ্যামাউন্টটা নিচে, আর গুণিত 100, তাহলে যেটুকু বাড়লো তার মানে এটা উপরে, বাই আসল যে ক্ষেত্রফলটা সেটা, আসল কোনটা এইটা, সেটা নিচে, আর গুণিত 100, শতকরা করতে গেলে এমনি তো গুণিত 100 করতে হয়, দেখে নাও। তাহলে শতকরা বৃদ্ধি বা শতকরা হ্রাস যদি তোমাকে বার করতে বলে, তাহলে তুমি আগে কতটুকু বাড়লো বা কতটুকু কমলো বার করে নেবে, এইবারে শতকরা হ্রাস বৃদ্ধি কি করে বার করবে, যেটা বাড়লো বা কমলো সেটা উপরে, আর আসলটা যেটা সেটা নিচে, কারণ এটা তো ক্ষেত্রফল বটে, তাই ক্ষেত্রফল যদি উপরে ক্ষেত্রফলের নিচে বসছে আসল ক্ষেত্রফলটা, আর গুণিত 100, বাকি তুমি সলভ করে নাও, বা 100, আর এই এক্স স্কোয়ারটা উল্টে উপরে চলে যাবে, যদি বুঝতে অসুবিধা হয় নিচে 1 দিয়ে দাও আর উল্টিয়ে দাও, উল্টিলে 1/x স্কোয়ার হয়ে যাবে, উপরে নিচে হয়ে গেল, আর গুণিত 100 কত হচ্ছে দেখা যাক, এক্স স্কোয়ার গেল 100 100 গেল 21,
21 ভাগ বৃদ্ধি পেল। যখন শতকরা লিখেছি তাহলে পার্সেন্টেজ আমি দিচ্ছি না, শতকরা বৃদ্ধি পেলো 21 ভাগ। বা তুমি লিখতে পারো যে এত তার ক্ষেত্রফল বৃদ্ধি পায় 21%, ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে 21%। বাস এটাই উত্তর হয়ে যাবে। চলে আসছে আমরা পরের প্রশ্নে। শুরু করছে আমরা 2 নম্বরের প্রশ্ন। একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হচ্ছে আর প্রস্থ 10% হ্রাস করা হচ্ছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়াও, এই হলো আয়তক্ষেত্র, এই দৈর্ঘ্যটা 10% বাড়িয়ে দাও আর প্রস্থটা 10% কমিয়ে দাও। ছিল এতটা, কমে গেল এতটা। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে বা কমবে? তাহলে আগের যেটা ছিল এইখান থেকে এটা, আর এখন হয়ে গেল এইরকম শুরুটা। তাহলে ক্ষেত্রফল বাড়লো না কমলো? কত বাড়লো কমলো? 20-এর 1 নম্বরের প্রশ্নটা যেমন ছিল সেইরকম ভাবে এগোবে, ওইটার থেকে ইন্সপিরেশন তুমি নিয়ে এগোতে পারো এটা। তো ওটা যেহেতু বাহু ছিল তাই আমরা এক্স ধরেছিলাম, আর এটা দৈর্ঘ্য প্রস্থ বলেছে তাহলে এক্স ওয়াই ধরবো। তাহলে প্রথম কাজ, বাহু এক্স ওয়াই, ক্ষেত্রফল বার করে নাও, রেখে দাও। তারপরে দৈর্ঘ্য 10% বাড়াও, প্রস্থ 10% কমাও, যেমন যেমন বলেছে প্লাস মাইনাস করো, তারও ক্ষেত্রফল বার করে রেখে দাও। এবার দুটো ক্ষেত্রফলকে বিয়োগ করে দাও, কতটা বাড়ছে বা কমছে পেয়ে যাবে। তারপরে শতকরা বার করবো, স্টেপ একই থাকবে। শুরু করছি। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স একক, প্রস্থ ওয়াই একক। তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ক্ষেত্রফল এত এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই বর্গ একক, ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গ একক হয়ে গেল। এটা আমাদের প্রাথমিক কাজ বেরিয়ে গেল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা প্রাথমিক ক্ষেত্রফল, তার মানে যেটা প্রথমে ছিল কিনা এই ক্ষেত্রে কতটা। এরপর তোমার কি বলছে, দৈর্ঘ্য বাড়ো প্রস্থ কমাও, সেই অনুযায়ী আমরা চলবো। তাহলে এবার দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়ে হবে, ভাষা তুমি যেটা লিখবে, আমি লিখলাম দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়ে হবে। এবারে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়ে কত হবে না, এক্স প্লাস এক্স এর 10%, এক্স প্লাস এক্স এর 10%, ঠিক আছে তো? 10% বাড়ছে, বাড়ছে মানে প্লাস এক্স প্লাস এক্স এর 10%, শূন্য শূন্য গেল, এক্স প্লাস এক্স বাই 10, দেখে নাও এক্স প্লাস এক্স বাই 10, এক্স একটা এক্স হয়ে গেল, লসাগু করো 10x প্লাস এক্স সমান 11x বাই 10 একক। একবারে কমপ্লিট করে নাও। 10% বাড়লে কত হচ্ছে যোগ করে একেবারে পরপর রেডি করে নাও। 10 আর x, 10x প্লাস x 11x বাই 10, যা হলো ছেড়ে দাও। এবারে প্রস্থকে 10% হ্রাস করো। প্রস্থ 10% হ্রাস পেয়ে হবে। প্রস্থ 10% হ্রাস পেলে কত হবে? তো প্রস্থ হচ্ছে ওয়াই, হ্রাস পাবে আমার মাইনাস করো ওয়াই এর 10, নিশ্চয়ই এটা ঠিক আছে। হ্রাস পেলো ওয়াই মাইনাস ওয়াই 10% হ্রাস পাচ্ছে, এটা যোগ হয়েছিল এটা বিয়োগ হলো, বৃদ্ধির হ্রাস ওয়াই মাইনাস ওয়াই বাই 10, দেখে নাও ঠিক আছে, ওয়াই বাই 10 লসাগু করো 10y মাইনাস ওয়াই 9y বাই 10 একক, দেখে নাও বিয়োগ করে দিলাম। নিজেও খাতা কলমে করবে, বসে দেখে পেঁচার মতো দেখতে থাকো না, অবশ্যই সময় করবে। 9y বাই 10 হয়ে গেল একক। এরপর দৈর্ঘ্য প্রস্থ যখন পেয়ে গেছো, ক্ষেত্রফল এটা বার করে রেখেছো, এরও ক্ষেত্রফল বার করো। এত
এর ক্ষেত্রফল কত হবে? ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 11x বাই 10 ইন্টু প্রস্থ হচ্ছে, দেখা দৈর্ঘ্য বর্তমান দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দেবো, নিশ্চয়ই ক্ষেত্রফল হবে। আগে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ক্ষেত্রফল রেডি করে গেছি। এবার দৈর্ঘ্য প্রস্থ কমা বাড়ার ফলে ক্ষেত্রফল হচ্ছে এটা 9×11=99 xy বাই 1/2 হবে তো। 9×11=99 xy, নিচে 1/2 বর্গ একক, বর্গ একক। তাহলে বর্তমান ক্ষেত্রফল হলো এত বর্গ একক। তাহলে আরেকবার ঠিক করে নাও, প্রথমের ক্ষেত্রফল ছিল এটা, আর এখনের ক্ষেত্রফল হলো এটা। শতকরা বাড়লো না কমলো? ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি হলো না হ্রাস পেল? স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারবে না দেখে যে বাড়ছে না কমছে। যদি তাহলে যে কোনোটা তুমি লিখো, ক্ষেত্রফল বৃদ্ধি পেল বা হ্রাস পেল, যেটাই লিখো। যদি মাইনাস চলে আসে তাহলে উল্টো লিখবে। মানে আমি বলতে চাইছি কি, যে আমি আগে করে নিই তারপর বোঝাচ্ছি, বুঝতে সুবিধা হবে। তা আমি লিখছি ক্ষেত্রফল বৃদ্ধি পেল, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। শতকরা যখন বার করতে বলেছে হ্রাস বৃদ্ধি, আগে তো বৃদ্ধিটা বা হ্রাসটা বার করতে হবে, তবে তো শতকরা। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, এই পরের ক্ষেত্রফলটা আগে লিখছি মাইনাস আগের ক্ষেত্রফল, লসাগু করে নি 99xy মাইনাস 100 কে 100xy সমান 99 থেকে 100 গেল, একটা xy হবে এবং বড় আগে মাইনাস। দেখে নাও 100টা xy থেকে 99টা xy বিয়োগ করলে একটা xy থাকে বাই 100, আর বড় আগে মাইনাস থাকলে তো মাইনাস বসে। বুঝতে পারছো? বর্গ একক। এই যে কথা বলছিলাম আমি একটু আগে, এবার বুঝিয়ে নিচ্ছি। আগে ছিল এটা, পরে হলো এটা। বিয়োগের ক্ষেত্রে সবসময় তো বড়টা আগে হয়। তাহলে যদি বৃদ্ধি পেত, তাহলে যদি বৃদ্ধি পায়, মনে করো এটা আছে, এটা বাড়লো, তাহলে এটা বড় বটে, তাহলে বড় মাইনাস ছোট। কিন্তু যদি তুমি বৃদ্ধি পেয়ে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে লিখেছো এবং এইটা মাইনাস এইটা করেছো, তাতে যদি মাইনাস সাইন চলে এলো, তার মানে তুমি জানবে বৃদ্ধি তো পেলো না, হ্রাস পেলো। তোমরা এটা ছোটবেলা তোমরা করে থাকবে যে মাইনাস পূর্ব দিক মানে পশ্চিম দিক বোঝায়, মাইনাস উত্তর দিক বলতে দক্ষিণ দিক বোঝায়, মাইনাস উপরে ওঠা বলতে নিচে নামা বোঝায়, এরকম আর কি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়াটাতে যদি মাইনাস বের হয়, তার মানে জানবে হ্রাস পাচ্ছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে লিখে এইটা মাইনাস এটা করে দিলাম। যদি প্লাস সাইন আসতো তাহলে বৃদ্ধি পাচ্ছে বুঝবো, কিন্তু যখন মাইনাস এসে গেল তার মানে জানবে বৃদ্ধি পেল না, হ্রাস পেল। তাহলে এইবারে আরেক লাইন করে দাও, এতএব ক্ষেত্রফল হ্রাস পাবে, এতএব ক্ষেত্রফল হ্রাস পায় এত। আর মাইনাস দিতে হবে না, বর্গ একক। ঠিক আছে? তাহলে আমি শেষবার বলে নিচ্ছি যেটা বললাম আরেকবার, যে দুটো ক্ষেত্রফল বার করার পর তুমি বিয়োগ করে দিবে আর লিখবে হচ্ছে বৃদ্ধি পেল। কিন্তু বৃদ্ধি পাওয়া লেখার পর বিয়োগ করার পর যদি মাইনাস চলে আসে, তার মানে তুমি জানবে ওটা বৃদ্ধি পায়নি, আসলে হ্রাস পেয়েছিল। তাই এখানে কাটাকাটি কিছু করার দরকার নেই তোমার। তুমি পরের লাইনে এতই ক্ষেত্রফল হ্রাস পায় বলে ওইটা লিখো, কিন্তু মাইনাসটা তুলে দাও। ঠিক আছে? বাস, হ্রাস পায়। এবার কত হ্রাস পায় সেটা পেয়ে গেলে, এবার শতকরা হ্রাস পায় কেমন করে বার করবে, এটা তোমরা আগেও করেছো এর আগের অঙ্কটা, ঠিক সেম প্রসেসে করছি আমরা। এতএব এখানে করছি, এতএব শতকরা হ্রাস পায়, শতকরা হ্রাস পায় বার করছি। তাহলে কোনটা বাই কোনটা লিখবো বুঝতেই পারছো? যেটুকু বাড়লো কমলো সেটা উপরে, তাহলে xy বাই 100, আর আসলটা নিচে, আসল কোনটা? এটা ধরো লক্ষণ আছে ওটা, আর ইন্টু 100 কাটাকাটি করে দাও। এর নিচে কিছু না, মানে এক আছে, উল্টে যাবে, 1/xy হয়ে যাবে ইন্টু 100, 100 গেল 1%, কিন্তু যেহেতু শতকরা আছে পার্সেন্ট দিব না, 1 ভাগ।
ভাষাটা তুমি লিখবে যে এত 1%, তারপর পার্সেন্ট দিতে পারো উত্তরে, এত ক্ষেত্রফল 1% হ্রাস পাবে, উত্তর হয়ে যাবে ক্ষেত্রফল 1% হ্রাস পাবে। শুরু করছি আমরা 3 প্রশ্ন। 3 প্রশ্ন দেখো, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, আয়তক্ষেত্র তার কর্ণ 5 সেমি, আর কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, দুটো কর্ণ যেখানে ছেদ করছে সেই ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর, আয়তক্ষেত্রের যে কোনো একটা প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি, লম্বটা হচ্ছে 2 সেমি, তাহলে প্রস্থ কত? তো প্রথমত আমরা একটু ছবিটা আসি, চিত্র ছাড়া বোঝা মুশকিল হতে পারে। আয়তক্ষেত্র একটা হয়ে যাক, এই হয়ে গেল আয়তক্ষেত্র। এর কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণ একটা টেনে নিচ্ছি, মনে করো একটা কর্ণ, কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, মানে কর্ণ দুটোর ছেদবিন্দু, তাহলে দুটো কর্ণই টানতে হবে তোমাকে। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, কর্ণ দুটির ছেদবিন্দু থেকে, এই যে দুটো কর্ণর ছেদবিন্দু মানে এইটা, নাম দিয়ে দিচ্ছে ও, আর পুরোটাকে আমি এবিসির নাম দিয়ে দিচ্ছি, এ বি সি ডি। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্ব দৈর্ঘ্য 2 সেমি, তাহলে এই ছেদবিন্দু ও থেকে যে কোনো একটা প্রস্থের উপর লম্ব টানো, 2 সেমি হবে। যে কোনো একটা প্রস্থ, মনে করো এটা তো দৈর্ঘ্য, এটা প্রস্থ, এই প্রস্থের উপর আমি একটা লম্ব টেনে দিলাম, এবিসিডি, এটাকে ই নাম দিয়ে দিলাম ই। এই লম্ব দূরত্বটা হচ্ছে 2 সেমি, তার মানে এইটা বলেছে 2 সেমি, ঠিক আছে। এর প্রস্থ কত? প্রস্থ বার করতে বলেছে কত। তাহলে পুরো ছবিটা দেখে নাও, তোমার কাছে একটা আয়তক্ষেত্র আছে এবিসিডি, আর কর্ণ আছে, কর্ণ দুটো, আয়তক্ষেত্রের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হয়, যার জন্য 5, এটাও 5 বা এটাও 5, দূরে 5 সেমি। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ 5, আর আয়তক্ষেত্রের মধ্যবিন্দু থেকে, দুটো কর্ণ যেখানে স্পর্শ করছে সেই মধ্যবিন্দু থেকে প্রস্থের উপর লম্ব দূরত্বটা হচ্ছে 2 সেমি। কোশ্চেন হচ্ছে এই দিকটা কত, প্রস্থটা কত, কি করা যেতে পারে? কোন আইডিয়া কিছু করতে পারো তোমরা, কি করা যাবে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো ছবিটাতে, এইটা যদি 2 সেমি হয়, যেহেতু এটা আয়তক্ষেত্র বটে, আয়তক্ষেত্রের কর্ণ দুটো পরস্পরকে ঠিক মিডল পয়েন্টে ছেদ করে, তাহলে যদি এটা 2 হয়, তাহলে এই যে দিকটা এটাও 2 হবে, তার মানে টোটালটা কত হয়ে গেল? 4। আগে আমি একটু বুঝিনি, তারপরে এইটা 4, এইখান থেকে এটা 4 হবে, তার মানে এবি হলো 4, যদি ই আর এখানে যেটা বলে এটা যদি 4 হয়, তাহলে এবিও 4, তাহলে দৈর্ঘ্য তুমি পেয়ে গেলে 4, আর প্রস্থটা তুমি ধরে নাও কিছু একটা এক্স, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান, সরি, অতিভুজের ফর্মুলা বা বলতে পারো তোমরা কর্ণের ফর্মুলা কি হয় আয়তক্ষেত্রে, কর্ণ স্কোয়ার সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, সেই ফর্মুলায় আমরা প্রস্থটা পেয়ে যাব, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান কর্ণর স্কোয়ার। শুরু করছি, আমি এটাকে নাম দিয়ে দিলাম একটা, এটা বাড়তি যোগ করে দিচ্ছি, এটাকে নাম দিলাম ইএফ, ইএফ দিয়ে দিলাম। তাহলে এখানে ওই সমান 2 সেমি, অতএব ইএফ সমান 2 এর দ্বিগুণ হবে 4 সেমি, আর ইএফ মানে হয়ে গেল দৈর্ঘ্যটা, তার মানে অতএব
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেমি, দৈর্ঘ্য হলো 4 সেমি, সুন্দর করে লিখেছি 4 সেমি। প্রস্থ তো জানো না, প্রস্থটাকে ধরে নাও x, ধরি প্রস্থ x সেমি, ঠিক আছে, প্রস্থ x হয়ে গেল। আর কর্ণ তো বলেই দেওয়া আছে, কর্ণ 5 সেমি। এত বাকি ফর্মুলা তোমরা জানো আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি হয়? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান কর্ণ স্কয়ার। এটা আয়তক্ষেত্রের ফর্মুলা, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান কর্ণ স্কয়ার। এবার মান বসিয়ে দাও, যদি ফর্মুলাটা না জানা থাকে তাহলে খেয়াল রাখবে, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান কর্ণ স্কয়ার। সেই অতিভুজের অঙ্ক, অতিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, সেই ফর্মুলা পাচ্ছ। মান বসানো যাক। আয়তক্ষেত্র তো 90 ডিগ্রি হয় সবসময়, অতিভুজ এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার লিখতেই পারো, সেইটা আর কি। অতএব দৈর্ঘ্য 4, প্রস্থ x স্কয়ার, কর্ণ 5 স্কয়ার, 4 4 16, 25, 9। অতএব x সমান √9 3 সেমি। x হয়ে গেল 3 সেমি, x মানে প্রস্থ, ওইটা বার করতে বলেছিল। অতএব প্রস্থ 3 সেমি। দেখেন খুব সহজ অঙ্ক এবং ছোট্ট অঙ্ক। চলে আসছে আমরা পরের প্রশ্নে, যদি না হয়ে থাকে তাহলে তোমরা পজ করে দেখে নেবে। চলে আসছে আমরা 4 প্রশ্নে। একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের, একটা বর্গক্ষেত্রের কর্ণ দুটির ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, যে লম্বটা টানছো তার দৈর্ঘ্য 2 সেমি হলে, 2 সেমি হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? ছোট্ট করে ছবিটি হয়েছে এটাকে। বর্গক্ষেত্র, কর্ণ দুটো টানো, এই মনে করা যাক বর্গক্ষেত্র ABCD হয়ে গেল। আর কর্ণ দুটো টেনে দাও, হয়ে গেল কর্ণ দুটো। মনে করো ও বিন্দুতে ছেদ করলো, তাহলে একটা বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2। তাহলে ছেদবিন্দু থেকে যে কোনো, আমি এটা ধরে নিচ্ছি, এটা 2√2 সেমি। ক্লিয়ার? ABCDE 2√2 সেমি হলো বর্গক্ষেত্রের প্রতিটা কর্ণের দৈর্ঘ্য কত, প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য কত, AC কত এবং BD কত বার করো। খুব জটিল প্রশ্ন। প্রথম জটিল হচ্ছে এটাই যে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য বলেছে, বর্গক্ষেত্রের দুটো কর্ণ, কটা কর্ণ? দুটোই তো, একটা দুটা কর্ণের দৈর্ঘ্য সমান হয়, 4টি বাহু সমান, কর্ণ দুটি সমান, রম্বসে সমান হয় না। তাহলে বর্গক্ষেত্রের দুটি কর্ণই সমান, তাহলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত বলেছে যখন, তার মানে তুমি বুঝো না, একটা বার করলে আরেকটা বেরিয়ে গেল। যাই হোক, আসছি আমরা অঙ্কতে। তো অঙ্কটা কেমন হবে, যদি OE তোমাকে দিয়েছে, সেটাতে মধ্যবিন্দু পড়ে, কর্ণদ্বয় মধ্যবিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে OE যদি 2√2 হয়, তাহলে এখান থেকে এটাও 2√2 বা 2√2 2 গুণ করে দাও, পুরোটা পেয়ে গেলে। পুরোটা কি পেয়ে গেলে? বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলে। পুরোটা আগে বুঝে নাও, তারপর অঙ্ক শুরু করবে। তাহলে যদি এটা 2√2 অর্ধেকটা, তাহলে দ্বিগুণ হয়ে গেল 2√2, আর 2√2 বা 2 গুণিত 2√2, যা পেলে সেটা কি পেয়ে গেলে? বর্গক্ষেত্রের বাহু।
এবার বর্গক্ষেত্রে তুমি যদি বাহু পেয়ে যাও তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা √2 ইন্টু বাহু। বাহু তো পেয়ে গেছো, √2 ইন্টু বাহুতে বাহুটা বসিয়ে দাও, উত্তর হয়ে গেল। আমার মনে হয় প্রয়োজনে পজ করো এবং নিজে খাতা কলমে আমি যেটা বললাম আগে একবার করে নাও, তারপর আমারটা মেলাও যে ঠিক হলো না ভুল হলো। শুরু করছি। ও ই চিত্রে ও ই সমান 2√2 সেমি। অতএব যে কোনো মান নিয়ে নিচ্ছি, এডি সমান 2 ইন্টু 2√2। ঠিক আছে, এডি লিখতে পারো, বা তুমি এখান থেকে একটা হয়তো টেনে দিলে নাম দিয়ে দিলে সেটাও লিখতে পারো, কোনো অবজেকশন নয় এটা। তাহলে এডি সমান এটার দ্বিগুণ হবে, বুঝতে অসুবিধা নাই তো? এটা যদি অত হয় এটা তার অতটা হবে, মানে দ্বিগুণ হবে, তাই 2√2 আমি 2 দিয়ে গুণ করে দিয়েছি, 2 দুগুণে 4, 4√2 সেমি। 4√2 সেমি হলো। তাহলে তুমি এডি পেয়ে গেলে 4√2 সেমি, প্রস্থ পেয়ে গেলে, সরি বাহু পেয়ে গেলে। অতএব বর্গক্ষেত্রের বাহু √2 সেমি। অতএব কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু। ধারণার চ্যাপ্টারটা দেখে, ধারণার ভিডিওটা দেখবে, প্রথমেই শুরু করেছিলাম, ডিটেলসে আলোচনা করা হয়েছে এগুলো কী করে হয়েছে না হয়েছে, কর্ণের দৈর্ঘ্য কী করে √2 বাহু হয়েছে, আমি এইসবগুলো আমি সবই আলোচনা করেছি ওখানে। কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু, মান বসিয়ে দাও, √2 ইন্টু বাহু, বাহুটা কত? 4√2, কত হচ্ছে 4 বেরিয়ে গেল, আর √2 গুণ হলে গোটা 2। আমি একটু বলে নিই কথাটা, √3 যদি গুণ করো তাহলে কত হবে? √3 যেমন মনে করো এ আর এ গুণ করলে কত হয়? এ স্কোয়ার হয়, তেমনি √3 গুণ করলে √3 স্কোয়ার হয়। এরপর স্কোয়ার রুটকে খায়, স্কোয়ারের বাইরে রুট থাকলে স্কোয়ারেও চলে যায়, রুটেও চলে যায়, তার মানে কত হচ্ছে? 3। আর কেন চলে যায় সেটাও বলেছিলাম আমি, একটু বলে নিই। কারণ √3 আর তার বাইরে যদি স্কোয়ার থাকে তাহলে রুটের মানে হলো পাওয়ারটা 1/2, রুটের মানে পাওয়ার 1/2, আর বাইরে তো আছে 2, 2 খাবে, পড়ে রইল 3⁻1, 1 লেখার দরকার নেই, তার মানে আসলে 3। তাই এত সব না বলে সরাসরি আমরা রুটের বাইরে স্কোয়ার থাকলে রুট স্কোয়ারকে খায়, পড়ে থাকে 3 বলে দিই, কারণ হচ্ছে এইভাবে। তাহলে 4 হলো, আর √2 গোটা 2, √3 গোটা 3, তাহলে 4 দুগুণে হয়ে গেল 8 সেমি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8 সেমি। প্রতিটি মানে একই বটে, তোমার যদি 4 বার মন যায় 4 বার লিখো, তো 4টা পাবে তবে তো লিখবে। চলে আসছে আমরা পরের প্রশ্নে, চলে আসছে 5এর প্রশ্নে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি, আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি, ক্ষেত্রফল 60 বর্গ সেমি, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? এটার কিছুটা জায়গা তোমরা আগে করেছো, নতুন নয়। তো প্রথমে কি করবে, যেহেতু পরিমিতির অঙ্ক বুঝতেই পারছো, পরিসীমা দিয়েছে, পরিসীমার ফর্মুলা পুট আপ করতেই হবে, ক্ষেত্রফল দিয়েছে, ক্ষেত্রফলের ফর্মুলা পুট আপ করতে হবে, এটা স্বাভাবিক জিনিসের মধ্যে পড়ে। তো আমরা বেশি কিছু না ভেবে আগে একটু সংখ্যাগুলো পুট আপ করি, ফর্মুলাগুলো পুট আপ করো, দেখো কী কী পাচ্ছ, তার থেকে তুমি একটা ধারণা নিশ্চয়ই পাবে যে কী করা যেতে পারে। যেমন দেখো, আমি পরিসীমা দিয়েছে, আয়তক্ষেত্রের, আচ্ছা ক্ষেত্রফলটা আগে একটু কাজ করি, 60 বর্গ সেমি। তার আগে এক কাজ করো, দৈর্ঘ্য প্রস্থটা কিছুটা ধরে নাও, সরি একটু দৈর্ঘ্য প্রস্থটা ধরে নিই, ধরি, মুছে দিই পরিষ্কার করে হয়ে যাক একটু।
ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স, এককটা সেমি আছে, এক্স সেমি, প্রস্থ ওয়াই সেমি। ধরে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স সেমি, প্রস্থ ওয়াই সেমি। এত ক্ষেত্রফল দিয়েছে কত? 60 বর্গ সেমি। পরিমিতির ফর্মুলা থাকলে তো এইভাবে করতে হয়, এটা তো প্রথম থেকে করে আসছো। ক্ষেত্রফল লিখলে ফর্মুলা ভেঙে দাও, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এত দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই 60। এটাকে 1 নম্বর দিয়ে ছেড়ে দাও, এক্স ওয়াই সমান 60 পেলে, এটা একটা মান পেয়ে গেলে তুমি, এক্স ওয়াই ইজিক্যাল টু 60। এর কাজ শেষ, পরিসীমায় চলে এসো। পরিসীমা 34 সেমি। পরিসীমা ফর্মুলা লেখা যাক, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 34। 2 কে ঠেলে ওদিকে সরিয়ে দাও, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বাই 2, 17। 17 তোমরা 34 হয় নিশ্চয়ই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 17 পেলে। এরপর তুমি এমন কিছু করো যেন হয় দৈর্ঘ্য প্রস্থ বেরোয়, আর না হলে সরাসরি কর্ণ বেরোয়। তো এইখান থেকে যে প্রসিডিওরটা আমরা করব সেটা তোমরা আগেও করেছো। সেটা হচ্ছে এইখানে এক্স প্লাস ওয়াই সমান 17 বেরিয়েছে, তো উভয় দিকে বর্গ করে দাও। উভয় দিকে বর্গ করিয়া পাই, তাতে কি হবে? এটা এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার হবে, 17 স্কোয়ার হবে। দেখে নাও, আশা করি বুঝতে অসুবিধা নেই। উভয় দিকে বর্গ করে দিলাম, এর স্কোয়ার এর স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাগো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর 17 স্কোয়ার মানে 17 17 সম্ভবত 289 হবে, না হলে তোমরা ঠিক করে নেবে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে। এবারে তুমি এক কাজ করো, এ স্কোয়ার বি স্কোয়ারকে এক কাছে রেখে 2xy কে ঠেলে ওদিকে পাঠিয়ে দাও। তাহলে আমি এখানে আসছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এদিকে রাখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর 289 আর এই 2xy কে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, মাইনাস 2xy। কেন পাঠালাম? কারণ xy এর মানটা আমরা জানি। আর যদি বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আমাদের কি কাজে লাগবে, তো তোমার যদি মাথায় বুদ্ধি থাকে তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পারবে যে কেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার কেন আনছি। লক্ষ্য করো, কর্ণ চেয়েছে। যদি না বুঝতে পারছো তাহলে আরো 2 মিনিট দাঁড়াও। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হইলো, 2xy কে পাঠালাম, পাঠিয়ে মানটা ওদিকে বসিয়ে দাও, যার জিনিস তাকে দিয়ে দিয়ে ভালো, পরে ঝগড়া হবে তা নাহলে। 289 মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান হলো 60, এত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 দুগুণে 120, 9 6 1 169। 169 হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 169। আচ্ছা, এটা বার করে ছেড়ে দাও। তোমাকে বলেছে কর্ণের দৈর্ঘ্য বার করতে, তো কর্ণ কত হবে দেখা যাক। এত এ যদি বুঝতে না পারলে এখনো, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি বলো না? কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দেখো না ভুল বলছি, কর্ণের দৈর্ঘ্য বার করছো, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হয়। এবার কর্ণের দৈর্ঘ্য যদি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হয়, তার মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দৈর্ঘ্য প্রস্থ তো এক্স ওয়াই বটে, আর তার মানে কত? রুট ওভার 169
হবে, রুট ওভার রয়ে গেল, আর এটার জায়গায় 169 বসে গেল। আর 169 বর্গমূল কত? 13। যেহেতু 13 13 169 হয়, তাই 13 সেমি। কি কর্ণের দৈর্ঘ্য 13 সেমি। বাস, উত্তর হয়ে গেল। দেখে নাও, একটু সংক্ষেপে বলে নি। দৈর্ঘ্য প্রস্থকে আয়তক্ষেত্রের পরিসীমা দিয়েছে, ক্ষেত্রফল দিয়েছে, কর্ণ বার করতে বলেছে। তাহলে দৈর্ঘ্যকে এক্স, প্রস্থকে ওয়াই ধরে নাও। ক্ষেত্রফল মানে এক্স ওয়াই পেয়ে গেলে 60, ছেড়ে দাও ওটাকে। পরিসীমা দিয়েছে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 34। তাহলে ট্রান্সফার করে দাও, এক্স প্লাস ওয়াই সমান 17। এক্স প্লাস ওয়াই সমান 17। এইবারে যেটা আমরা করলাম সেটা হচ্ছে উভয় দিকে বর্গ করে দিলাম। বর্গ করে দিলে আসলে আমার মাথায় ছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার পাবো, মানে কর্ণের দৈর্ঘ্য পাবো। তাহলে এটা স্কোয়ার করে দিলাম, এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে গেল। এটা 17 স্কোয়ার 29, দুটোকে রেখে যার জিনিস তাকে পাঠিয়ে দিলাম ওদিকে, তারপর মান বসিয়ে দিলাম, তার সলভ হয়ে গেল। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম, তার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আর কর্ণ বার করতে বলেছে, কর্ণের ফর্মুলা হলো রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। কারণ আয়তক্ষেত্র বটে, আয়তক্ষেত্রে কর্ণ। ভিডিওতে ধারণা প্রথম চ্যাপ্টার, যে কোনো চ্যাপ্টারের শুরুতে দেখবে ধারণা বলে একটা আলাদা ভিডিও ছাড়ি আমি, সেই ভিডিওতে তুমি পেয়ে যাবে কি করে এসছে ফর্মুলাগুলো। তাহলে কর্ণ দৈর্ঘ্য হয়ে গেল, মান বসিয়ে দিলাম। দেখো, আশা করি অসুবিধা না।